হচ্ছে এই 7টা সূত্র যদি মুখস্থ করতে পারো, জাস্ট এই 7টা সূত্র, কেমন, এই 7টা সূত্র যদি কেউ মুখস্থ করতে পারো, যে 7টা সূত্র এখন লিখে দিব, ইনশাআল্লাহ তোমরা এই 20 মার্ক এই অধ্যায় থেকে তুলতে পারবা। ঠিক আছে, খুব বেশি কষ্ট হবে না। আর এই 7টা সূত্রের বাইরেও যদি ছোটখাটো কিছু দুই একটা সূত্র লাগে বা দুই একটা নিয়ম জানা লাগে, এর জন্য আমরা যখন সৃজনশীল সমাধান করব একটু পরে রাতে, হয়তো বা 12টা 1টা বাজবে, তো তখন ইনশাল্লাহ আমি তোমাদের হচ্ছে সেইগুলোও আমি আলোচনা করে দেব। ঠিক আছে, ওগুলো আহামরি খুব একটা তোমাদের বাঁধবে না, কেমন। আর আমাদের ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো আমরা দিচ্ছি ওইগুলো কিন্তু একটু ফলো করো, তাহলে ইনশাল্লাহ একদম দুইটা মিলায় তোমাদের একটা বেস্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ, কেমন। তো আসো আমরা হচ্ছে 7টা মানে সূত্র আগে আমি তোমাদের একটু লিখে দিই 7টা সূত্র কি কি। 1 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে হলো চলতি অনুপাত। এই চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং এটা তোমার পরীক্ষায় কিন্তু আসবেই। 2 নাম্বার হচ্ছে হলো তারল্য অনুপাত। তারল্য বা এটাকে অগ্নি পরীক্ষাও বলে, অগ্নি পরীক্ষা বা দ্রুত পরীক্ষা, বা এটাকে তোমাকে অ্যাসিড টেস্টও বলে। ঠিক আছে, অ্যাসিড টেস্ট, কেমন। আচ্ছা, এই তারল্য অনুপাতের বেশ কিছু নাম আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। তারপর 3 নাম্বার লাগবে হচ্ছে হলো চলতি অনুপাত, চলতি মূলধন। মূলধন এর আরেকটা নাম হলো কার্যকারী মূলধন। কার্যকারী মূলধন অনুপাত, এই সূত্রটা তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, 4 নাম্বার জানতে হবে দায় মালিকানা অনুপাত। এটা কিন্তু বিয়োগ না, এটা জাস্ট আমি একটা দাগ দিছি, দায় মালিকানা অনুপাত। এই সূত্রটা জানতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট অনুপাত, এটা মোস্ট ইম্পর্টেন্ট অনুপাত, কেমন। এই যে এটাও কিন্তু, এই যে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনুপাত, কেমন। হ্যাঁ, আচ্ছা, 5 নাম্বার জানতে হবে হচ্ছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। 6 নাম্বার জানতে হবে মোট মুনাফা ও 7 নাম্বার জানতে হবে সর্বশেষ নিট ঠিক আছে। এই যে অনুপাতগুলো আমরা, ঠিক আছে স্যার, ক্লাস কি 2টা হবে? হ্যাঁ, এইটা এখন করাচ্ছে, আরেকটা ক্লাস আমরা রাতে করব। ঠিক আছে, যারা দেখার অনুরোধ থাকবে, তারপরেও যারা অনেকের ঘুমায় যাওয়া দ্রুত, তারা কোনো সমস্যা নেই, তোমরা সকালে উঠে রেকর্ডেড ক্লাস দেখে নিও, কেমন। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে মেইন কাজ, এই যে 7টা লিখে দিছি আমি, এই 7টার ভিতরে বিশেষ করে 1, 2 এবং 4, এই 3টা অনুপাত তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি পরীক্ষা গেলে পাবেই পাবে, আসবেই আসবে। তো এখন আসো আমরা এই অনুপাতগুলো শিখবো। তো এখন এই অনুপাত শিখতে গেলে প্রথমে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো চলতি সম্পত্তি আর একটা জানতে হবে চলতি দায়। এই দুইটা জিনিস হচ্ছে হলো মোস্ট ইম্পর্টেন্ট, কেমন। একটা হলো চলতি সম্পত্তি আর একটা হলো চলতি দায়। অধ্যায় শুরু করার আগে তোমাকে এই জিনিসটা একটু জেনে নিতে হবে। এখন যেহেতু তুমি এইচএসসি পরীক্ষার্থী, আমি আশা করব তোমরা চলতি সম্পদ
এবং চলতি দায়গুলো তোমরা জানো। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আশা করি তোমরা এই চলতি সম্পদ কোনগুলো, চলতি দায় কোনগুলো এগুলো জানো। এরপরও যদি তুমি একটু ডিটেইল জানতে চাও, আমাদের জাস্ট 1 মিনিটের একটা ক্লাস আছে, জাস্ট অনলি 1 মিনিটের একটা ক্লাস আছে, ইউটিউবেই ক্লাসটা রাখা আছে। তোমরা চাইলে একটু ইউটিউবে সার্চ করতে পারো চলতি সম্পদ ও চলতি দায়, এটা লিখে জাস্ট পাশে মুদির বিদ্যালয় লিখে সার্চ করলেই তুমি সুন্দর মতন ক্লাসটা পেয়ে যাবা। 1 মিনিটের একটা ক্লাস, ওই ক্লাসটা জাস্ট তুমি খাতায় একটু নোট করে ফেলবো, এই 1 মিনিটের ক্লাসটা, বাস তোমার চলতি সম্পদ চলতি দায় নিয়ে আর পৃথিবীর কোনো সমস্যা থাকবে না। স্যার যে ক্লাসগুলো ডিলেট হয়ে গেছে ওইগুলো কই পাবো? বাবা, যে ক্লাসগুলো ডিলেট হয়ে গেছে এই গ্রুপের ভিতর একটু ঢোকো, কষ্ট করে ঢুকে, মানে তুমি তো এই গ্রুপের ভিতরে এখন ক্লাস করছো, এই গ্রুপের ভিতরে দেখো ফিচার একটা অপশন আছে, ফিচার, উপরের দিকে ঢুকে দেখো ফিচার লেখা আছে, ওই ফিচারের উপর ক্লিক করলেই দেখবো আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে। বা তোমরা গ্রুপেও একটু জিজ্ঞাসা করতে পারো কারো কাছে, তোমাকে ধারাবাহিক ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিবে, কেমন? আচ্ছা, তারপর অসুবিধা হলে আমাকে জানাও, কেমন সাইমন? দেখো চলতি সম্পদ চলতি দায় কোনগুলো, দেখো বাবারা চলতি সম্পদ কোনগুলো? চলতি সম্পদ হচ্ছে তোমার হাতে নগদ, তারপর আছে হচ্ছে ব্যাংক জমা, ঠিক আছে, তারপর আছে তোমার হচ্ছে মজুদ পণ্য। দেখো বাবারা, কোথাও যদি তুমি শুধু মজুদ পণ্য লেখা দেখো, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, মজুদ পণ্য কিন্তু দুই প্রকার হয়, একটা হয় প্রারম্ভিক মজুদ পণ্য আর একটা হয় সমাপনী মজুদ পণ্য, কেমন? তো যদি কোথাও শুধু মজুদ পণ্য লেখা থাকে তাহলে ওইটাকে তুমি ধরে নিবা ওটা হলো সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে? আমি আবার বলছি, কোথাও যদি শুধু মজুদ পণ্য লেখা দেখো, প্রারম্ভিকও লেখা নেই সমাপনীও লেখা নেই, শুধু মজুদ পণ্য লেখা আছে, বা কোনো তারিখও দেওয়া নেই 1/1/2025 বা 31/12/2025 কোনো তারিখও দেওয়া নেই, তাহলে ওই মজুদ পণ্যটাকে তুমি সমাপনী মজুদ পণ্য ধরে নিবে, কেমন? মনে রেখো। এরপরে আর কি থাকতে পারে? এরপরে থাকতে পারে হচ্ছে প্রাপ্য বিল, তারপর থাকতে পারে দেনাদার, এই দেনাদারের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাদের ওই 1 মিনিটের ভিডিওটা দেখো কিন্তু, কেমন? এখন চলতি দায় কোনগুলো, যেমন হতে পারে হচ্ছে পাওনাদার, এর আরেকটা নাম হচ্ছে হলো প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত একটা চলতি দায়, প্রদেয় বিল একটা চলতি দায়, ঠিক আছে? তারপর এখানে অব্যবহৃত মনিহারি একটা চলতি সম্পদ, তাহলে এগুলো হচ্ছে চলতি সম্পদ, এগুলো হচ্ছে হলো চলতি দায়, ঠিক আছে? একটু তোমরা খাতায় এগুলো নোট করে নিও, ঠিক আছে? প্রথম পত্র দ্বিতীয় পত্রের সাথে অনেক মিল, জি বাবা ঠিক বলছো। হ্যাঁ, নতুন ক্লাসগুলো প্লেলিস্টে অ্যাড করে দেবো, আজকে রাতে ইনশাল্লাহ অ্যাড করে দেবো, কেমন? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে চলতি সম্পদ চলতি দায় কোনগুলো আই হোপ তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি তোমাদের চলতি সম্পদ চলতি দায় কোনো প্রবলেম নেই। এবার আসো, চলতি সম্পদ চলতি দায় কোনগুলো, এগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা এবার হচ্ছে, স্যার লাইভ ক্লাসগুলো করছি, এতদিন ইউটিউবে করছি লাইভ ক্লাসগুলো, আর রেকর্ড ক্লাস এ পাবো? স্যার লাইভ ক্লাসগুলা কি রেকর্ড ক্লাসে পাবো? হ্যাঁ, এই লাইভ ক্লাসগুলো তো তোমাদের রেকর্ড রাখাই আছে বাবা, ঠিক আছে? এই লাইভ ক্লাসগুলোই তো ওই যে ফিচারে আমি সাজায় রাখছি ধারাবাহিকভাবে, কেমন? হয়তো বা সর্বশেষ ক্লাসগুলো আমি অ্যাড করি নি, এটা আজকে রাতেই অ্যাড করে দিব, সব ক্লাসগুলো পেয়ে যাবে এইটা সহ, কেমন? আচ্ছা আসো, তাহলে দেখো আমাদের এই অঙ্ক করতে গেলে চলতি সম্পদ চলতি দায় এটা আগে জানতে হবে, এটা জানা হয়ে গেছে। এবার আসো, প্রথমে আমরা চলতি অনুপাতের সূত্র লিখব। এই চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে
মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। এখন যারা জানো আলহামদুলিল্লাহ, যারা না জানো টেনশনের কোনো কারণ নাই। চলো আমরা শুরু করে দিই। এক নাম্বার হচ্ছে হলো চলতি অনুপাত, কারেন্ট রেশিও, ঠিক আছে। উপরে লিখব চলতি সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, অঙ্কে যে চলতি সম্পত্তিগুলো থাকবে, ঠিক আছে, চলতি অনুপাতের সূত্র কি, চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। এখন এই চলতি সম্পদ চলতি দায় কোনগুলো, এগুলো কিন্তু তুমি একটু আগেই জেনেছো যে চলতি সম্পদ। এই চলতি সম্পদ অঙ্কে যেগুলো দেওয়া থাকবে ওইগুলো যোগ দিয়ে যে টাকাটা হবে সেই টাকাটাই উপরে লিখবা, আর চলতি দায়গুলো যোগ দিয়ে যে টাকাটা হবে সেই দায়টা তুমি এখানে লিখবা। এখন এই চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে, উপরে চলতি সম্পদ লিখতে হবে এবং নিচে কিন্তু চলতি দায়ই লিখতে হবে, কারণ একটা প্রতিষ্ঠানে সম্পদ বেশি থাকে। তাহলে এটাকে ভাগ দিয়ে যে টাকাটা আসবে সেই টাকাটাই হলো চলতি অনুপাত। আর এখানে একটু মনে রাখবে এটার আদর্শ মান হচ্ছে 2:1। এখন এই আদর্শ মানটা কি এটা তোমরা একটু কাইন্ডলি মনে রাখো, এটা আমি তোমাদের অঙ্ক করানোর সময় ডিটেইল বুঝাই দেবো যে 2:1 মানে কি। আপাতত এইটুকু বলি, 2 টাকা চলতি সম্পদের বিপরীতে 1 টাকার চলতি দায় থাকা সন্তোষজনক, এই জিনিসটাই মূলত এটার ব্যাখ্যা। তারপরও যদি না বুঝো আমি অঙ্ক করানোর সময় হাতে কলমে বুঝাই দেবো ইনশাল্লাহ, কোনো টেনশন নিও না। এরপর আসো 2 নম্বরে কি ছিল, তারল্য বা অগ্নি পরীক্ষা, একই কথা এগুলা, দ্রুত অ্যাসিড টেস্ট পরীক্ষা, ঠিক আছে, দ্রুত পরীক্ষা অ্যাসিড টেস্ট পরীক্ষা, তো এগুলো হলো একই। মেইন কথা হলো তারল্য অনুপাতের সূত্র। তো চলো আমরা তারল্য অনুপাতের সূত্রটা লিখে ফেলি। তারল্য অনুপাত সমান সমান তরল সম্পদ ডিভাইডেড চলতি দায়। এখন এই চলতি অনুপাতেও কিন্তু আমরা ভাগ করছি চলতি দায় দিয়ে, আর এই তারল্য অনুপাতও আমরা ভাগ করতেছি চলতি দায় দিয়ে। দেখো মিল আছে, এটাও চলতি দায় এটাও চলতি দায়। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার তরল সম্পত্তি জিনিসটা কি? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে তরল সম্পত্তি জিনিসটা কি। তো এটা একটু খেয়াল করো, তরল সম্পত্তি সমান সমান চলতি সম্পত্তি মাইনাস সমাপনী মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ। তার মানে চলতি সম্পত্তি থেকে যদি আমরা এই দুইটা চলতি সম্পত্তি বিয়োগ করি, এই দুইটা চলতি সম্পত্তি কি কি, সমাপনী মজুত পণ্য আর একটা হলো অগ্রিম খরচ। এখন আমরা এই চলতি সম্পত্তি থেকে এই দুইটা চলতি সম্পত্তি যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো তরল সম্পত্তি। এই তরল সম্পত্তিটাই আমরা এখানে লিখব, যেটাকে আমরা মোট যে চলতি দায়গুলো থাকবে ওগুলো যোগ করে যে টাকা হবে সেই চলতি দায় দিয়ে আমরা ভাগ করব। এবং এখানেও মনে রাখবা এর আদর্শ মানও হচ্ছে 1:1। 1:1 মানে কি, যে 1 টাকা চলতি দায়ের বিপরীতে 1 টাকার তরল সম্পত্তি থাকা সন্তোষজনক। এখন তোমাদের পুরনো কিছু বইতে দেখবা লেখা আছে
যে এখানে লেখা আছে হচ্ছে তরল দায়, চলতি দায়ের এখানে লিখছে তরল দায়। আর তরল দায়ের ওর আবার একটা সূত্র লিখছিল, সেটা হচ্ছে চলতি দায় থেকে তোমার হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত বিয়োগ দিলে যে টাকাটা থাকে সেইটা হলো তরল দায়। তবে এটা মনে রাখবে, আধুনিক হিসাব বিজ্ঞানে কিন্তু তরল দায় বলতে কোনো দায় নেই, কারণ সকল দায়ই দ্রুত পরিশোধ করে দিতে হয়, এজন্য এটাকে আমরা চলতি দায়ই লিখবো। ঠিক আছে, তরল দায় বলতে কোনো দায় লেখা যাবে না। এখানে অলওয়েজ চলতি দায় দিয়ে আমরা কি করব, ভাগ করব। কেমন? আচ্ছা, এইটা গেল আমাদের 2 নাম্বার সূত্র। এবার আসি আমাদের 3 নাম্বার সূত্রে কি ছিল। 3 নাম্বার সূত্রে ছিল হচ্ছে চলতি মূলধন বা কার্যকারী মূলধন। তোমরা এটা মনে রেখো, চলতি মূলধনের আরেকটা গুরুত্বপূর্ণ নাম কিন্তু কার্যকারী মূলধন। তোমরা অনেকে এই নামটা শুধু জানো যে কার্যকারী মূলধন, কিন্তু তোমরা কিন্তু এটাও মনে রাখবে কার্যকারী মূলধনের আরেকটা নাম হলো চলতি মূলধন। তাহলে আসো আমরা চলতি মূলধনের সূত্রটা বা কার্যকারী মূলধনের সূত্রটা লিখে ফেলি। কার্যকারী মূলধন সমান সমান উপরে লিখব কার্যকারী মূলধন ডিভাইডেড চলতি। দেখো, এই 3টা সূত্রেই কিন্তু আমরা চলতি দায় চলতি দায় চলতি দায় দিয়ে ভাগ করলাম। যেহেতু এই 3টা সূত্রই আমরা চলতি দায় ব্যবহার করি, এই জন্য এই 3টা সূত্রকে, এই 3টা সূত্রকে বলা হয় হচ্ছে স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা অনুপাত কিংবা চলতি দায় ক্ষমতা অনুপাত। কেমন? এটার কিন্তু একটা নাম আছে। তো এইখানে চলতি দায় দিয়ে আমাদের ভাগ করতে হবে। চলতি দায় কোনগুলো, এগুলো তো আমরা এগুলো চলতি দায়, এগুলো তো আমরা জানি, কিন্তু এই কার্যকারী মূলধন জিনিসটা কি? দেখো, কার্যকারী মূলধন বোঝার একটা সহজ সূত্র হচ্ছে, আমি একটু লিখে দেই তোমাদের। কার্যকারী মূলধন কার্যকারী মূলধন সমান সমান হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। চলতি যে সম্পদ থাকবে, ওই চলতি সম্পদ থেকে যদি আমরা চলতি দায় বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব কার্যকারী মূলধন। এই কার্যকারী মূলধনের টাকাটাই আমরা এখানে লিখব, ওইটাকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করব। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো কার্যকারী মূলধন অনুপাত। এটার আদর্শ মান হচ্ছে হলো 1:1। আর এখানে হবে হচ্ছে হলো কার্যকারী মূলধন অনুপাত মূলত। ঠিক আছে, কার্যকারী মূলধন অনুপাত সমান সমান কার্যকারী মূলধন ডিভাইডেড চলতি দায়। অলরাইট, ঠিক আছে, এটা আমাদের গেল কার্যকারী মূলধন অনুপাত। এরপর হচ্ছে হলো দায় মালিকানা অনুপাত। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখানে কিন্তু আমি 3 স্টার দিয়ে দিছি। এই অনুপাতটা কিন্তু সব পরীক্ষাতেই আসবে। স্যার, 7টা সূত্র মুখস্থ রাখলে কি হবে এই অধ্যায়ের? অন্য কোনটা নাকি আরো লাগবে সূত্র? উম্মে সুলতানা। দেখো বাবা, এই 7টা সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে। এরপরে যখন আমরা সৃজনশীল করব, তখন তো ছোটখাটো 2-1টা নিয়ম বা 2-1টা ছোটখাটো সূত্র আসতেই পারে, তখন সেটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। তবে তুমি যেহেতু এই অধ্যায় থেকে 20 মার্কের প্রশ্ন আসবে, আশা করি এখানে যে 7টা আছে এর ভিতর থেকে তুমি 80% আনসার করতে পারবা। আর বাকি 20%-এর জন্য বিগত সালের বোর্ড প্রশ্নগুলো এই যে আমার সঙ্গে সলভ করো, এগুলো করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আর এই সূত্রগুলো খাতায় নোট করো এবং একটু মাথায় রাখার চেষ্টা করো।
ঠিক আছে, আর বেশি কষ্ট করতে হবে না, কারণ যখন আমরা অঙ্ক করব তখন এগুলো আমাদের মাথায় ইনশাল্লাহ অটোমেটিক্যালি ঢুকে যাবে। দায় মালিকানা অনুপাত, এইটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে, একটু খেয়াল করো। দায় দায় মালিকানা অনুপাত মানে কি? দায় মালিকানা অনুপাত মানে হচ্ছে হলো বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। বহির্দায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অনুপাত, একটু বোঝার চেষ্টা করো। মালিকানা তহবিল। এখন এইখানে দুইটা জিনিস তোমাকে একটু মোটা দাগে মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে বহির্দায়, দুই নাম্বার হচ্ছে মালিকানা তহবিল। এখন আসো আমরা হচ্ছে একটু বহির্দায় কোনটা এটা আগে একটু বুঝি, ঠিক আছে? বহির্দায়, বহির্দায় সমান সমান হচ্ছে হলো চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। এখন এই দীর্ঘমেয়াদী দায় হিসাবে কি কি আছে? আমরা জানি তিনটা দায়কে আমরা দীর্ঘমেয়াদী দায় বলি, বা এই তিনটা দায়ের যে কোনো একটা অঙ্কের ভিতরে থাকে। সেটা কি? ঋণ, যদি কোথাও ঋণ লেখা দেখো তাহলে এটা অবশ্যই অবশ্যই দীর্ঘমেয়াদী দায়। আর একটা হলো বন্ধকি ঋণ, আর একটা থাকতে পারে হচ্ছে হলো ঋণপত্র। এই তিনটাই হলো সাধারণত দীর্ঘমেয়াদী দায়। এই তিনটার যে কোনো একটা থাকবে অঙ্কের ভিতরে, কেমন? তাহলে এই চলতি দায়ের সঙ্গে এই দীর্ঘমেয়াদী দায় যোগ দিলে আমরা পাই হচ্ছে বহির্দায়। এবার হচ্ছে মালিকানা তহবিল, ঠিক আছে? মালিকানা তহবিল একটু খেয়াল করো। এখন এই মালিকানা তহবিল কোনগুলো একটু বোঝার চেষ্টা করো। মালিকানা তহবিল হচ্ছে হলো শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস শেয়ার অধিহার এগুলো হচ্ছে আমাদের, এগুলো যোগ দিলে আমরা পাবো মালিকানা তহবিল। এবং এই মালিকানা তহবিল থেকে মনে রাখবে সব সময় ভুয়া সম্পত্তিটা বিয়োগ করতে হয়। কি সম্পত্তি? ভুয়া সম্পত্তি, এটা আমরা বিয়োগ করব। লিখব মাইনাস ভুয়া সম্পত্তি। এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে স্যার এই ভুয়া সম্পত্তি জিনিসটা কি? ভুয়া সম্পত্তির আরেকটা নাম হচ্ছে অবাস্তব সম্পত্তি বা অলিক সম্পত্তি। তাহলে ভুয়া সম্পত্তি কোনটা এটা আমি একটু তোমাদের লিখে দিই, কোনগুলো ভুয়া সম্পত্তি আর কি। তো মনে রাখতে হবে মালিকানা তহবিল হচ্ছে হলো এই চারটা: শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার। এইগুলো যোগ দিলে আমরা পাবো মালিকানা তহবিল। এবং এই মালিকানা তহবিল থেকে আমরা অলওয়েজ ভুয়া সম্পত্তি বিয়োগ করে দেখাবো, কেমন? আচ্ছা, তাহলে ভুয়া সম্পত্তি কি কি? ভুয়া সম্পত্তি যেমন বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপনকে আমরা ভুয়া সম্পত্তি বলি। তারপর হচ্ছে প্রাথমিক খরচকে আমরা মানে ভুয়া সম্পত্তি বলি, প্রাথমিক।
আর একটা হলো শেয়ার অবহার। এই তিনটা জিনিসকে আমরা বলি কি সম্পত্তি? ভুয়া সম্পত্তি। তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমরা যোগ করলে আমরা পাবো ভুয়া সম্পত্তি। এই ভুয়া সম্পত্তিটা আমাদের এই মালিকানা তহবিলের শেষে বিয়োগ করে দিতে হবে, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, জাস্ট প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে কি কমন পাবা? 100% কমন পাবা। এখন কমন বলতে তোমরা কি বুঝো? কমন বলতে তোমরা কি বুঝো? কমন বলতে কি হুবহু পাবা? কখনোই হুবহু পাবা না। ওই নিয়মটা তুমি 100% পাবা, খালি সংখ্যাগুলো চেঞ্জ করা থাকবে, একই তো। ঠিক আছে, অলিক সম্পত্তি ভুয়া সম্পদ সেম না স্যার? হ্যাঁ, অলিক সম্পদ ভুয়া সম্পদ সেম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অলিক সম্পদ ভুয়া সম্পদ সেম, কেমন? অলরাইট, বুঝতে পারছেন সবাই? এবার আসেন, এরপর আমাদের বলছে, তাহলে তো আমরা এটা তো বুঝছি যে আমরা এই বহির্দায় যেটা, এই বহির্দায়টাকে উপরে লিখবো, আর মালিকানা তহবিল যেটা, এটাকে আমরা নিচে লিখবো। বহির্দায়কে মালিকানা তহবিল দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে দায় মালিকানা অনুপাত। এটার আদর্শ মান হচ্ছে 2:1, 2:, অলরাইট, ঠিক আছে। 2:1 কই আন্দাজে 1:1, মাথা খারাপ হয়ে গেছে। মানে 1 টাকার মালিকানা তহবিলের বিপরীতে 1 টাকার বহির্দায় থাকা সন্তোষজনক, কেমন? আচ্ছা, তাহলে আমাদের দায় মালিকানা অনুপাত হয়ে গেলে এরপর হচ্ছে হলো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। ঠিক আছে, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। চলো আমরা এটা লিখে ফেলি। নির্ধারে বিক্রয় ডিভাইডেড গড় নির্ধারে বিক্রয় ডিভাইডেড গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য বিল। এখন এই গড় প্রাপ্য হিসাবটাই সাধারণত থাকে, তো প্রাপ্য হিসাব তো বুঝছি, গড় প্রাপ্য হিসাবটা আমরা কিভাবে বের করব। আর অঙ্কের ভিতরে প্রাপ্য বিল তো বুঝছি, কিন্তু গড় প্রাপ্য বিল কিভাবে বের করব, দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হলো প্রাপ্য হিসাব মানে দেনাদার, আর একটা হলো প্রাপ্য বিল মানে যে বিলের অর্থ আমরা পাবো একজনের কাছে। এখন গড় প্রাপ্য হিসাব আমরা কিভাবে নির্ণয় করব, এইটা আমি যদি একটু লিখে দেই। গড় প্রাপ্য হিসাব, আরেকটা হলো গড় প্রাপ্য বিল। দেখো, গড় প্রাপ্য হিসাব বের করার নিয়মটা কি? আচ্ছা দেখো, অঙ্কের ভিতরে দুইটা প্রাপ্য হিসাব যদি দেওয়া থাকে, একটা যদি থাকে প্রারম্ভিক প্রাপ্য হিসাব, আরেকটা যদি থাকে সমাপনী প্রাপ্য হিসাব। ঠিক আছে,
একটা যদি থাকে প্রারম্ভিক প্রাপ্য হিসাব আর একটা যদি থাকে সমাপনী প্রাপ্য হিসাব, এই দুইটা যোগ দিয়ে এই দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো গড় প্রাপ্য হিসাব। তাহলে এই গড় প্রাপ্য হিসাবটা আমরা এখানে লিখবো। এরপর আছে গড় প্রাপ্য বিল। এখন অঙ্কের ভিতরে যদি দুইটা প্রাপ্য বিল দেওয়া থাকে, একটা যদি থাকে প্রারম্ভিক প্রাপ্য বিল আর একটা যদি থাকে সমাপনী প্রাপ্য বিল, তাহলে এই দুইটাও আমরা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা কি বের করব? গড় প্রাপ্য বিল বের করব। তাহলে এবার হচ্ছে এই দুইটা যোগ দিয়ে গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য বিল যোগ দিয়ে যে টাকাটা হবে ওইটা আমরা নিট ধারে বিক্রয়কে ভাগ করব। ওই টাকাটা দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। তো এইখানে যদি একটা কথা আছে, যদি অঙ্কের ভিতরে একটা প্রাপ্য হিসাব থাকে তাহলে ওইটাকেই কিন্তু গড় প্রাপ্য হিসাব ধরে নিতে হবে। কখন আমরা 2 দিয়ে ভাগ দিব? যখন অঙ্কের ভিতরে দুইটা প্রাপ্য হিসাব থাকবে, একটা হলো প্রারম্ভিক প্রাপ্য হিসাব আর একটা হলো সমাপনী প্রাপ্য হিসাব। তো গড় প্রাপ্য বিলের ক্ষেত্রেও কিন্তু আমাদের অঙ্কে যদি দুইটা প্রাপ্য বিল থাকে, প্রারম্ভিক সমাপনী, তখনই কিন্তু আমরা 2 দিয়ে ভাগ দিয়ে গড় প্রাপ্য বিল বের করব। কিন্তু অঙ্কে যদি একটা প্রাপ্য বিল থাকে তখন ওইটাকে আমরা গড় প্রাপ্য বিল ধরে নিব। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, অঙ্কের ভিতরে যদি এরকম থাকে যে একটা হলো প্রাপ্য হিসাব আর একটা থাকে প্রাপ্য বিল, যদি দুইটা থাকে, দেখো দুইটা কি একই না আলাদা? এটার কোনো প্রারম্ভিক সমাপনী নাই, শুধুমাত্র একটা প্রাপ্য হিসাব আছে, শুধুমাত্র একটা প্রাপ্য বিল আছে। তাহলে কি করতে হবে? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব না, সেক্ষেত্রে আমাদের ওই দুইটাকে আলাদা আলাদা গড় প্রাপ্য হিসাব প্রাপ্য বিল ধরে নিতে হবে। তাহলে এখানে যে টাকাটা থাকবে ওটা বসাই দিব, এখানে যে টাকাটা থাকবে ওইটা বসাই দিব। শুধুমাত্র 2 দিয়ে কখন ভাগ করব? যখন একই রকম দুইটা থাকবে, দুইটা প্রাপ্য হিসাব থাকবে প্রারম্ভিক সমাপনী, কিংবা দুইটা প্রাপ্য বিল থাকবে প্রারম্ভিক সমাপনী, তখনই আমরা এইগুলোকে 2 দিয়ে ভাগ দেব। নতুবা একটা থাকলে 2 দিয়ে ভাগ দেওয়ার কোনো দরকার নেই। তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের পরে কি আছে? মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত। তো চলো আমরা মোট মুনাফা অনুপাতটা তোমাদের একটু দেখাই দেই। মোট মুনাফা অনুপাত সমান সমান মোট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে হলো মোট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100, মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো মোট মুনাফা অনুপাত। তোমরা অবশ্যই জানো যে মোট মুনাফা এটা অঙ্কে দেওয়া থাকবে, তারপর অনেক সময় মোট মুনাফা বের করে নেওয়া লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে মনে হয় আগে আমরা এখানে একটা জিনিস নিট, হ্যাঁ ঠিক আছে, তো আর এইখানে একটা জিনিস বলে দিই, অঙ্কের ভিতর এখানে যে আমরা যে সূত্রটা লিখছিলাম 5 নম্বরে নিট ধারে বিক্রয় লিখছি, অঙ্কের ভিতরে যদি কখনো দেখো যে শুধু বিক্রয় লেখা আছে, অঙ্কের ভিতরে ধারে বিক্রয় লেখা নেই, শুধু বিক্রয় লেখা আছে, তখন ওই বিক্রয়টাকেই তুমি ধারে বিক্রয় ধরে নিবে। কেমন? এইখানে আসো, মোট মুনাফা, এই মোট মুনাফাটা কিভাবে বের করে? মোট মুনাফা সমান সমান নিট বিক্রয়, আমরা বিয়োগ করি বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা পাই কি? মোট মুনাফা। অলরাইট, আচ্ছা। এরপরে যে সূত্রটা আমরা লিখবো সেটার নাম হলো 7 নাম্বার নিট মুনাফা অনুপাত। এই দুটার ভিতরে কিন্তু মিল আছে, দেখো।
এখানে নিট বিক্রয় দিয়ে আমরা ভাগ করছি, এখানেও আমরা নিট বিক্রয় দিয়ে ভাগ করব। কারণ তুমি যে মুনাফাই করতে যাও না কেন, না বিক্রি করলে তুমি কিন্তু কোনো মুনাফা করতে পারবা না, ঠিক আছে? সো এখানেও নিট বিক্রয় দিয়ে ভাগ করব মোট মুনাফার ক্ষেত্রে, এখানেও নিট বিক্রয় দিয়ে ভাগ করব নিট মুনাফার ক্ষেত্রে, ঠিক আছে? এখানে আমরা উপরে লিখবো হচ্ছে হলো নিট বিক্রয় দিয়ে ভাগ করবো, এখানে নিট বিক্রয় দিয়ে ভাগ করবো, আমি মনে হয় ভুল বলছি। যাক, উপরে আমরা লিখবো হচ্ছে নিট মুনাফা। এই নিট মুনাফাটাকে উপরে দিলাম, নিট বিক্রয় দিয়ে ভাগ দিলাম, আর হচ্ছে এই মোট মুনাফাটাকে উপরে দিলাম, নিট বিক্রয় দিয়ে ভাগ করলাম। এটার ক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করব। এবার হচ্ছে নিট মুনাফা কিভাবে বের করে। নিট মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা থেকে বিয়োগ করতে হবে পরিচালন ব্যয়। এটার সঙ্গে যোগ করতে হবে অপরিচালন আয় এবং বিয়োগ করতে হবে অপরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলোকে যোগ করতে হবে, অপরিচালন আয়গুলোকে যোগ করতে হবে এবং অপরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করতে হবে। এখন এই হচ্ছে আমাদের 7টা সূত্র, ঠিক আছে? এখন তোমাদের এখানে কি বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলো। স্যার আমি এই 6-7টা এই 2 অধ্যায় পারি না, স্যার আমি এই 6-7 এই 2 অধ্যায় পারি, পরিবর্তে দ্বিতীয় অধ্যায় পারি। এখন কি আমার দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় মানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, অংশীদারি থেকে 100% 2টা অঙ্ক পাবো। একটা হলো থাকবে হচ্ছে তোমার ওই চলতি মূলধন, আর একটা থাকবে হচ্ছে তোমার পরিবর্তনশীল পদ্ধতি, যেটা আর কি, ঠিক আছে? অংশীদারদের মূলধন হিসাব, একটা হলো অংশীদারদের চলতি হিসাব, একটা হলো অংশীদারদের মূলধন হিসাব। 2টা পাবা গ্যারান্টেড। তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আসেই বাবা মাত্র 6টা অধ্যায়। এখন 6টা অধ্যায় থেকে যদি 11টা সৃজনশীল করতে যায়, এর মধ্যে পঞ্চম অধ্যায় যাবে 2টা সৃজনশীল, তাহলে বাকি 9টা সৃজনশীল কিন্তু বাকি 5টা অধ্যায় দিয়ে করতে হবে। তাহলে 5টা অধ্যায় থেকে যদি 9টা প্রশ্ন বানায়, এর মধ্যে শুধুমাত্র মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি থেকে একটা সৃজনশীল আসবে, আর বাকি সব অধ্যায় থেকে 2টা করে সৃজনশীল কাউন্ট পাওয়া। আচ্ছা, এখন আমরা যদি একটু রিক্যাপ করি, সেটা হলো কি হবে, এটা হলো আমাদের 34তম ক্লাস, 6ষ্ঠ অধ্যায়। আজকে আমরা বেসিক শুরু করছি। এই অধ্যায়ের 7টা সূত্র জানলে হবে। 7টা সূত্র এই যে আমি এখানে লিখে দিচ্ছি, 7টা সূত্র কি কি। এই অধ্যায় থেকে 20 মার্ক একদম গ্যারান্টেড 100% পাবা এই 7টা সূত্র যদি একটু মুখস্থ করতে পারো। এছাড়া এই অধ্যায় শুরু করার আগে তোমাকে চলতি সম্পদ, চলতি দায় এটা একটু জেনে নিতে হবে। পাশাপাশি আমি এখানে তোমাদের একদম শুরু থেকে কিন্তু প্রত্যেকটা সূত্র লিখে দিয়েছি। এই যে যদি একটু খেয়াল করো, এই যে প্রথমে আমরা চলতি অনুপাত লিখছি, এই যে আদর্শ মান 2:1, তারল্য অনুপাত লিখছি আদর্শ মান 1:1, কার্যকারী বা চলতি মূলধন অনুপাত লিখছি 1:1, দায় মালিকানা অনুপাত লিখছি। এই দায় মালিকানা অনুপাতের বহির্দায় কিভাবে নির্ণয় করবা, মালিকানা তহবিল কিভাবে নির্ণয় করবা, ভুয়া সম্পত্তি কিভাবে নির্ণয় করবা, কারণ মালিকানা তহবিল থেকে ভুয়া সম্পত্তি বিয়োগ করতে হয়। এরপর আমি তোমাদের শিখাই দিছি এই যে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, এটা এই যে গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য বিল কিভাবে বের করতে হবে, এটা এখানে দেখাই দিছি। এছাড়া লাস্টের স্লাইডটায় আমি তোমাদের মোট মুনাফা নিট মুনাফা অনুপাত, এই মোট মুনাফা নিট মুনাফা অনুপাতের ক্ষেত্রে 100 দিয়ে গুণ করতে হবে। এছাড়াও তোমরা একটা জিনিস মনে রাখবা সব সময়, যে কোনো অঙ্কে যদি অনুপাত লেখা থাকে, কি লেখা থাকে, অনুপাত, তাহলে এটার উত্তরে ইস্টু দিবা। যদি থাকে হচ্ছে বার, যদি লেখা থাকে আবর্তন, সরি আবর্তন, তাহলে উত্তরে লিখবা হচ্ছে বার। আর যদি লেখা থাকে গুণন 100, তাহলে উত্তরে দিবা হচ্ছে পার্সেন্টেজ।
এটা একটু মাথায় রাখবে, কেমন? অলরাইট স্যার, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের জন্য চ্যাপ্টার 1 2 3 4 এই 4টা অধ্যায় আনসার করলে কি A+ আসবে? অবশ্যই আসবে, কিন্তু তোমাদের নবম অধ্যায় তো করতে হবে বাবা। নবম অধ্যায় তো 100%, ওটা তো বাধ্যতামূলক। নবম অধ্যায় না করলে তো তুমি পাবা না, A+ পাওয়া কষ্ট হয়ে যাবে। 80 মার্কের উত্তর করতে পারবা, 80 মার্কের উত্তর করে 80 পাওয়া খুব কঠিন না? ঠিক আছে, খুব কঠিন, কেমন? ঠিক আছে, আমি একটু রাতের খাবার খেয়ে নেই, ঠিক আছে? একটু ফ্রেশ হয়ে নেই, সারাদিন পরে বাইরে থেকে আসছি। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি, নিট মুনাফার মতন বের করতে হবে, এটা ঠিক তালহা। কিন্তু তোমাদের ওই মানে ওই আর্থিক অবস্থার বিবরণী বা ওই নবম অধ্যায় বা পঞ্চম অধ্যায় অত বড় বিশদ করছে, এখানে কি অত বড় আসবে না? এখানে শর্টকাট আসবে, এটা অঙ্ক করলেই বুঝে যাবা। আমি কয়েকটা অঙ্ক করাই দিই, করলেই তুমি 100% বুঝে যাবা, কেমন? টেনশন নিও না। ওইটা আমি মানে এটা বলতে চাচ্ছি যে ওই বিশদায় বিবরণীর মতো এত বড় অঙ্ক এখানে দিবে না, এখানে বিশদায় বিবরণী ছোট ছোট পার্ট গুলা মূলত করতে দেয়, কেমন? অধ্যায়ের নামটাও তো জানো, আর্থিক বিবরণী বিশ্লেষণ। স্যার এমসিকিউ এর জন্য কি? শোনো, এমসিকিউ এর জন্য বিগত সালের প্রশ্ন পড়ে ফেলো, কিন্তু তারপরেও আমি এমসিকিউ তোমাদের সাজেশন দিব। আমি মরি বাঁচি ঈদের পরে আমি তোমাদের এমসিকিউ সাজেশন দিব, ঠিক আছে? তোমাদের এই এমসিকিউ সাজেশনটা হলো গিফট। এটা কিন্তু আমার ফ্রি স্টুডেন্ট যারা রয়েছে, আমার খুব, আমি ওদের অনেক ভালোবাসি, তোমাদেরও ভালোবাসি। তোমরা যারা আমার কাছে টাকা দিয়ে পড়ো, তোমাদেরও ভালোবাসি, ওদেরও ভালোবাসি, আমার কাছে সবাই সমান। সো ওদের জন্য কিন্তু এই ফ্রি ক্লাসটা থাকবে, ঠিক আছে? আমি তোমাদের এই গ্রুপ প্লাস পাবলিক দুইটা মিলায় ক্লাস নিব, তবে এমসিকিউর জন্য বেস্ট কিছু একটা থাকবে। মোহাম্মদ হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ঠিক আছে, একটা বেস্ট কিছু একটা এমসিকিউর জন্য আসবে, আমি দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আমার জন্য একটু দোয়া করো, একটু দোয়া করো। স্যার আপনি ইউটিউবে এমসিকিউ ক্লাস করান প্লিজ। বাবা করাবো, একা মানুষ কত দিকে দৌড়াবো, বুঝতে পারছো? এই যে খুলনার সব থেকে বড় দুইটা কোচিনে কাজ করতাম, নিজের কোচিন বাদ দিয়ে দিছে শুধু তোমাদের জন্য, বুঝতে পারছো? তাও পেরে উঠতেছি না, বুঝতে পারছো? যাক, দোয়া রাখো, ইনশাল্লাহ একটু পরে ক্লাসে দেখা হবে, আমি জানাই দেবো কখন, কেমন? একটু রাত জেগে একটু কষ্ট করে স্যারের মুখের দিকে তাকে একটু সময় দাও, কেমন? দেখা হবে, এবং এই যা করাচ্ছি ইনশাল্লাহ এর ভিতর থেকে পাবা। উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।